رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي ورب زدني علما। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পাটের উপরে ধারাবাহিকভাবে অন্তত পক্ষে 20 থেকে 25টা ছোট ছোট ভিডিও ক্লিপ করে আমাদের দেশে যে ইয়াং জেনারেশন বা দেশবাসী ওনারা অনেকে পাট সম্পর্কে অবহিত না। এটা আমাদের দেশে একটা ন্যাচারাল ফাইবার প্রোডাক্ট এবং এটা এত কম খরচে এত কম কষ্টে আমরা পাই, এইটার আসলে আমরা প্রকৃত ইতিহাস আমরা জানি না। তো ইতিহাস না জানার কারণেই এটার আসলে যে কী মূল্য কী গুরুত্ব এটা আমরা অনুধাবন করতে পারি না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার এই দ্বিতীয় ভিডিও। আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন এভাবে কন্টিনিউ করতে পারি ভিডিওগুলো সবগুলা 20-30 যতগুলাই হয় ছোট ছোট ভিডিও ক্লিপ করব। তো আজকে আমি আসলে পাটের কথা বলবো হলো যে এটার রাজনৈতিক এবং অর্থনৈতিক ও ভৌগোলিক বিষয়ে, যে পাটটা কেন বাংলাদেশে, শুধু কি পাট বাংলাদেশে হয় না অন্য কোথাও হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাট গাছটা কি? এটা আসলে একটা বনজ উদ্ভিদ। এটা আসলে হয় হলো এটা আসলে কি বলবো, লো ল্যান্ডে, দ্যাট মিন্স সেই জমিগুলোতে ধান একটা সিজন হওয়ার পর লম্বা সময় পর্যন্ত পড়ে থাকে, পানির নিচে থাকে। নদী অববাহিকার যেই নদীর দুই পাশে যেই জমিগুলো, যেমন আমি ছোট করে আপনাকে উদাহরণ দিই আপনাদেরকে, সেটা হলো যে মানিকগঞ্জ থেকে মাগুরা আমাদের যে এই যে এলাকাটা, এই এলাকার মধ্যেই ভালো জাতের পাটটা হয়। পাটের আসলে বেসিক দুইটা জাত, একটা হলো আপনার তোষা, আরেকটা হলো মেস্তা। কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে জানা যায় যে এটা সাদা একটা পাট আছে এবং অন্যান্য আরও অনেক জাত আছে। তার কারণ হচ্ছে জুট রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ করে বিভিন্ন জাতের পাটের এখন জাত উদ্ভাবন হয়েছে, সেটাও চাষ হচ্ছে। তা আমরা পাটের যখন ওই পাটের বর্ণনা করব তখন বলবো। আজকে আমি আসলে একটু বিস্তারিত আলাপ করতে চাই এটার ভৌগোলিক বিষয়টা নিয়ে। তো ভৌগোলিক আসলে বলতে গেলে এই পাটের বাংলাদেশের এটার পাটটা খুব ভালো হয়, কারণ সোনালি আর যেটা এটা বাংলাদেশে ভালো হয়, যে মানিকগঞ্জ থেকে মাগুরা এই বেলটার মধ্যে। দেশে আরও হয়তো অন্যান্য জায়গায় হয়, কিন্তু ভালো জাতের পাটটা এখানেই হয়। এটা আসলে পাটের হাব, উৎপাদনের হাব এই এলাকাটা। আমার বাড়ি নোয়াখালীতে। আমাদের এলাকায় আগে পাট হতো, কুমিল্লা হয়তো আগে, ঢাকায় আসতে দেখতাম ছোটোকালে। এখন আর আমাদের এলাকার ওইদিকে বিশেষ করে নোয়াখালী অঞ্চলে পাট হয় না। দুইটা কারণ, একটা হচ্ছে নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষ বিদেশমুখী প্রবাসীমুখী হয়ে গেছে, আর ওই কারণে এখন ওদের আসলে বিদেশি টাকা আসার কারণে তারা এগুলার দিকে তাদের জমিও কমে গেছে, ওইটা একটা কারণ। তো ভৌগোলিক কারণ বলতে পাট আসলে এখানে চায়না, পাকিস্তান, ভিয়েতনাম, বিশেষ করে ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টের এই ইয়েগুলোর মধ্যেই পাট হয়। তার পাশাপাশি ওটাও শুনছি যে ব্রাজিলেও কিছু কিছু পাট হয়, কিন্তু উল্লেখযোগ্যভাবে হয় হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া। তো কিন্তু আপনারা ভৌগোলিকভাবে খেয়াল করে দেখবেন
এই পাট আমাদের দেশে এটা নিয়ে কাজ করার যে আমাদের যে শুরু, এইটার আরেকটা কারণ হলো যে এই ভারতবর্ষ থাকা অবস্থায় ব্রিটিশ উপনিবেশিক আমলে ভারত যখন আপনার এই ব্রিটিশদের শাসনে ছিল ভারতবর্ষ, তখন তাদের এই লোল্যান্ড যেটা বাংলাদেশ, এইটা তখন ভারতের অংশ এবং তারা এই এই অঞ্চলে বদ্বীপ অঞ্চলে তারা পাটের চাষ করত এবং ওইটারই তখন পুরনো শহর ছিল হলো কলকাতা, বড় শহর। তো কলকাতার পাশেই তাদের ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, সেটা হলো আপনার হুগলি নদীর পাশেই এই পাটের মিলগুলা, অনেক মিল ওদিকে। এবং আপনারা ইতিহাস দেখলে জানতে পারবেন যে বাংলাদেশে 50-এর দশকে এসেই প্রথম ভিক্টোরিয়া, তারপরে আপনার এই যে আদমজি জুট মিল, এশিয়ার সবচেয়ে বড় জুট মিল হয়, যেটা এখানে বলে ফেলি আপনাদেরকে, হয়তো পরে ভুলে যাব। 2002 সালে এই আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাজেশনে আমাদের আদমজি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রতিবেশী দেশ সেই সুযোগ নিয়ে টাটা বিরলা বাংলাদেশের এই আদমজির চেয়ে 1.5 গুণ বড় একটা জুট মিল করে। আর আমরা এই ভারতবর্ষ থেকে যখন এটা ভাগ হয়ে পাকিস্তান এবং ইন্ডিয়া হয়ে যায়, এই দুইটা ভাগ হয়ে যায়, তখন দেখা গেল একটা সমস্যা যে বাংলাদেশ মানে পাকিস্তানের পার্টে পড়ে গেল হলো পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, কিন্তু পূর্ব পাকিস্তান পার্টে পড়ে গেল হলো তাদের র ম্যাটেরিয়ালস, আর ইন্ডিয়াতে থেকে গেল হলো মিলগুলো। এটা ইন্ডিয়ার জন্য একটা সমস্যা হয়ে গেল এবং পরে তারা এটাকে এটা তাদের সমস্যা হওয়ার কারণে তারা বড় মুশকিলে পড়ে গেল এবং এইটার সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা যখন আমাদের এই 71 সালে দেশ স্বাধীন হয়, ওই সময় তাদের একটা বড় ভূমিকা ছিল যে যদি পাকিস্তানের পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের এই যে মাঝামাঝি করে যদি এটাকে আলাদা করে যদি এই দেশটাকে স্বাধীন করে দেওয়া যায়, তো ছোট দেশ হয়ে যাবে 3 দিকে। তারা তখন এই দেশের কাছ থেকে তাদের জিনিসপত্র, তাদের সাথে বাণিজ্য, তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে সব কিছু নেওয়া ইজি হবে। তারই ধারাবাহিকতায় দেখা গেল যে আমাদের স্বাধীনের সময় তারা আমাদের রিফিউজিদেরকে তারা সাহায্য করছে, থাকতে দিছে এবং তাদের সৈন্যদের হাতেই আমাদের দেশ স্বাধীন হওয়ার যেই ঘোষণা এবং যে পাকিস্তানের আর্মিদের যেই আপনার পদত্যাগ বা সারেন্ডার করা, এগুলা ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছেই তারা সারেন্ডার করছে। তো এখানে একটা বড় ভূমিকা ইন্ডিয়ার, প্রতিবেশী দেশ হিসাবে তারা ওই সময়ের দৃষ্টিভঙ্গি থেকে অসম্ভব এক সাহায্য করছে আমাদের, যেটা আমরা কোনোভাবেই ভুলব না। কারণ আমাদের এই একটা আমরা বাংলাদেশের মতো একটা মানচিত্র পেলাম এবং আমরা স্বাধীন দেশের নাগরিক হলাম, কিন্তু সমস্যা থেকেই গেল মানে আমাদের দেশের পার্ট, আমাদের দেশে মিল নেই খুব একটা। এরপরে পরবর্তী গভর্নমেন্ট যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার আসলো, সরকার এটাকে আস্তে আস্তে অনেকগুলো মিল করলো এবং বাংলাদেশে শেষ পর্যন্ত এসে সরকারের মিল হয়ে গেল 75টা। 75 মিলের প্রোডাকশান, 75 মিল দিয়ে আমাদের যে দেশের যেই অবস্থা, তাতে গিয়ে দেখা গেল যে আমরা আমাদের দেশে এই পাট সোনালী আঁশ হলো,
এটা আমাদের প্রধান অর্থকরী ফসল হইল এবং আমরা পাটকে আমাদের বই পুস্তকে নিয়ে আসলাম। পাট নিয়ে আমাদের ভাব সম্প্রসারণ তৈরি হলো যে নারায়ণগঞ্জকে কেন পাশ্চাত্যের ডান্ডি বলা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করলাম এবং একটা চমৎকার এক পরিবেশের মধ্যে আমাদের দেশের পাট কলের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজ করতেছিল, দেশের অর্থনীতি এগোতে ছিল। কিন্তু বিধিবাম এই জুট মিলগুলোর ভিতরে শ্রমিক রাজনীতি শুরু হলো, শ্রমিক ইউনিয়ন শুরু হইলো, সরকার আসলো, সরকার গেল, এক সরকার আসলো, আরেক সরকার গেল। এই রাজনৈতিক অস্থিরতা শ্রমিক ইউনিয়নের কারণে পরে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স নিয়ে এইসব মিল শুরু করলো এবং এগুলো ভর্তুকিতে চলে গেল। এক সময় মিল বন্ধ করতে করতে লাস্ট পর্যন্ত এসে গত সরকারের আমলে বস্ত্র পাট মন্ত্রী যিনি ছিলেন একজন প্লাস্টিক ফ্যাক্টরি মালিক, ওনার হাত দিয়ে লাস্ট পর্যন্ত বিজিএমসির শেষ 25টা মিল বন্ধ করে আমরা ক্ষান্ত হলাম। এবং সত্যি এই দেশের মানুষ যদি দেশকে ভালোবাসতো, এটা আমাদের ন্যাচারাল ফাইবার, এটা আমাদের এত সহজলভ্য ছিল, কিন্তু আমরা এই পরিবেশ সহায়ক, ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল এই ফাইবারটাকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারলাম না। এখন ভবিষ্যতে এই নতুন সরকারে এসে এই পাট মন্ত্রণালয়কে যদি আবার সেই সঠিকভাবে চালানোর সুযোগ দেয় এবং উদ্যোক্তাদেরকে যদি ওইভাবে মূল্যায়ন করে যদি আবার রপ্তানি করা শুরু করে, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা সেই হারানো গৌরব ফিরে পাব। তো দর্শক শ্রোতা মণ্ডলী, ছোট ছোট ক্লিপ করবো, তারপরেও এখন এই যে প্রায় 13 মিনিট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব এইভাবে করে করে অল্প অল্প করে কিছু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।